জামাতে ভোট দিলে তারা আসলে জান্নাতে যেতে পারবে না, এই বিষয়গুলো সাধারণ মানুষের মধ্যে এভাবে কি আসলে ভোটের ব্যাংক বাড়ানো সম্ভব? এই দেশের মানুষ তো খুব বেশি শিক্ষিত না, এমনকি ধর্ম খুব গভীর পড়াশোনা এই দেশের মানুষের নেই। আমি উদাহরণ দিই, বেশিরভাগই শুনে 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 ধরুন কোরআন, এটা আল্লাহর প্রেরিত বাণী তার বান্দার কাছে, বান্দাদের কিন্তু এটা পড়ে বোঝার কথা। কারণ আমরা আরবি তো অনেকে পড়ি না, এখন প্রচুর অনুবাদ পাওয়া যায়, আপনি অনেক শিক্ষিত মানুষ পাবেন যারা অনুবাদটা বাংলা অথবা ইংরেজিতে পড়েছেন। তার মানে আল্লাহ তার বান্দাকে কি বলতে চেয়েছেন সেটা জানেন না। আর যারা পড়তে পারেন না তাদের কথা তো কথাই নেই, তারা আরবি কোরআন রিসাইট করতে জানেন, তাকে সম্মান করে পাঠ করেন, এটাই পুণ্য হয় তারা মনে করেন, করছেন এই কারণেই করছেন। কিন্তু খুব ইন্টারেস্টিংলি এই ধরনের কথা কিন্তু এরা আগেও বলতো, জামাতের কথা বলছি, তারা সাকসেসফুল হয় নাই। এই দলটার প্রচুর টাকা আছে, তাদের প্রতিষ্ঠান আছে, প্রচুর অর্থনীতি আছে, তারা ইসলামকে ব্যবহার করে, আমি ব্যবহার করে কথাটা বলছি, কারণ আপনি খেয়াল করবেন এখনো কেউ বলছে আমরা এখানে আল্লাহর আইন করবো ইত্যাদি ইত্যাদি, টপ লেভেল কি ঘোষণা করছে, ওনাদের কিন্তু ঘোষণা করা উচিত যে ওনারা যদি ক্ষমতায় আসে ওনারা ইসলামী শরিয়া কায়েম করবেন কিনা। তারা ইসলামী শরিয়াও কায়েম করবেন, তারা গণতন্ত্র কায়েম করবেন না, টপ আবার এটা বলছেন না। খুব মজার ব্যাপার, তাদের নায়েবে আমিরকে কিছুদিন আগে ভারতের শ্রীরাধা দত্ত, আমরা অনেকে চিনি, বাংলাদেশ সম্পর্কে প্রচুর লেখেন, বলেন, উনি ক্লিয়ারলি বলেছেন, উনি তাহেরকে জিজ্ঞেস করেছেন, জনাব তাহের বলছেন যে আমরা শরিয়া কায়েম করবো তো বলি না, উনি অস্বীকার করছেন। এইগুলো হচ্ছে প্রবলেম, মানুষটা এটা ধরে ফেলেছে, এজন্যই। হ্যাঁ, তারা অফিসিয়ালি বলছে না, কিন্তু যারা তখন টকশোতে এসে কথা বলছে, যখন জনগণের কাছে ভোটের জন্য যাচ্ছে, তখন তো তারা শরিয়া আইনের কথা লাভ বলছে। হবে না, আমি এটাই বলছি। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটিতে আমি এটা নিয়ে একটা লেখা লিখেছি বলে আমি ওদের ছাত্র শিবিরের যে প্যানেল, তারা তো নাম দেন নাই, তারা অন্য একটা নামে পার্টিসিপেট করেছেন, তাদের যে ইশতেহার 36 দফা আমি পড়ে দেখেছি, কোথাও ইসলামের কথা নাই, আচ্ছা, কল্যাণের কথা বলছেন। মজার ব্যাপার, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, জামাত 96 সালে একা নির্বাচন করেছিল, সেই নির্বাচনে তারা 3টা সিট পেয়েছে, এবার কিছুটা বেশি পেতেও পারে, কিন্তু সেটা কত হবে আসলে? তাহলে আমি যে কথাটা বলছিলাম, এই দেশের মানুষ তার না উইজডমের, ইসলামের উইজডমে তার মধ্যে ভালোভাবেই আছে। এই যে এটা করলে বেহেশতে যাওয়া যাবে, একজন নমিনেটেড প্রার্থী বলছেন জামাতকে ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন আপনি, উনি প্রার্থী, নমিনেটেড প্রার্থী। তো এইগুলো বলেও দিনের শেষে আসলে পারা যায় না। এই জন্য দেখবেন ইলেকশনে যাওয়া নিয়ে নানান রকম কনফিউশন করার চেষ্টা করছেন। আমি ওনাদেরই একজন নেতার ভাষা ব্যবহার করে হাঙ্কি পাঙ্কি করছেন, এটা আমার ভাষা না, কিন্তু ওনাদের খুব বড় একজন নেতা এই ভাষা ব্যবহার করেছেন। আরো একটি পরিবর্তনও কিন্তু আমরা জামাতের মধ্যে দেখতে পেয়েছি, এইবার প্রথমবারের মতো একটা হিন্দু ধর্মাবলম্বী প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তারা। এটা নিয়ে নানা ধরনের প্রশ্নও আসছে যে এটা কি শুধু রাজনৈতিক স্ট্র্যাটেজি, ভোট পাওয়ার একটা কৌশল, নাকি জামাতের রাজনীতিতে কোনো পরিবর্তন আসছে? স্ট্র্যাটেজি বলে সম্মান বাড়ানো হয়, এটা একটা ধরনের স্টান্ট বাজি, এটা লাভ হবে বলে মনে হয়। যেমন কিন্তু একটা ডেঞ্জারাস পথে হাঁটতে শুরু করেছে। কেন? ধরুন আপনি একজন এমপি জন্য একজন অমুসলিম প্রার্থীকে জায়গা দিয়েছেন, অথচ আপনার গঠনতন্ত্র, দর্শকদেরকে আমি আহ্বান জানাচ্ছি, অনলাইনে পাওয়া যায়, আমি পড়েছি বলে বলছি, জামাতের একজন কেন্দ্রীয় সদস্য অন্য ধর্মের হলেও হবে না, মুসলমান হলেও হবে না, শুধু মুসলমানের আবার পারফর্মিং, উনি ইসলামের প্রতিটা ফরজ সহ খুব গুরুত্বপূর্ণ যত নিয়ম আছে পালন করবেন, নিষিদ্ধ যেসব জিনিস আছে ইসলামের সেগুলো থেকে দূরে থাকবেন। তার মানে একজন সাচ্চা মুসলমান হতে হবে জামাতের সদস্য হওয়ার জন্য, রুকন। সেইখানে ওনারা তাদের এই ধরনের মানুষ ওখানে ছিল, বাদ দিয়ে একজন অমুসলিম প্রার্থীকে দিচ্ছেন। জামাতের লক্ষ্য কি? যে কেউ লক্ষ্য পড়ে দেখতে পারেন। তো তা যদি হয়ে থাকে, এগুলো স্টান্টবাজি। এতে বিপদ কি হচ্ছে আমি বলি, ওনারা মনে করছেন এগুলোর মাধ্যমে তারা অনেককে দেখাতে পারবেন যে আমরা আসলে ঠিক ইসলামী শরিয়া ভিত্তিক কিছু হব না। কিন্তু জামাতের কোর সাপোর্টার যারা ছিল তারা কারা? তারা জামাতকে রিলাই করেছিল ও আসলে ইসলাম কায়েম করতে যাচ্ছে, ও ইসলামের নিয়ম পালন করতে যাচ্ছে, কিন্তু এগুলো করার মাধ্যমে ওই কোর সাপোর্টারের অনেকে কিন্তু সরে যাবে। এটাই জন্য আমি রিস্কি গেম বলছি। আমি আরেকটা উদাহরণ দিই, খুবই ইন্টারেস্টিং। জামাতের নারী সদস্যদের কি ইদানিং আপনি রাস্তায় দেখবেন মাঝে মাঝে, হাই কমিশনে, এম্বাসিতে যায়, ব্রিটিশ হাই কমিশনের সাথে একটা ছবি তো আছেনি, তারা একেবারেই নেকাবও পরেন, হিজাব তো বটে, নেকাবও পরে যান। আচ্ছা, দ্যাটস ফাইন, প্রবলেম নেই। আমি জামাতের এক নেতাকে একদিন একটা শোতে প্রশ্ন করেছিলাম, ওই প্রশ্নটা জবাব দিতে পারেন নাই। আচ্ছা, ইসলামে নারীদের এভাবে নেকাব করে রাস্তা যাওয়া কি জায়েজ, অথবা হাই কমিশনে যাওয়া কি জায়েজ? আচ্ছা, যদি জায়েজ হয়
আপনি এত বছর তাদেরকে নেন নাই কেন নারীদেরকে? ওনারা তো পর্দা করছেন, সর্বোচ্চ পর্দা করছেন, এত বছর নেন মানে নাই এই কেন? প্রশ্নের উত্তর আপনি কি খুঁজে পান না, মানে এখন কেন নিচ্ছেন? নেন না কেন? আর যদি এটা জায়েজ না হয়, ধরে না আগে নেন নাই কারণ জায়েজ না, এখন নিচ্ছেন কেন তাহলে? ওই যে কারণটা বললাম, জামাত না এখন যেটা হয়েছে ঘটনাচক্রে বাংলাদেশের দ্বিতীয় প্রধান পার্টিতে পরিণত হয়েছে, ফলে পশ্চিম তাকে প্রশ্ন করা শুরু করেছে, তুমি নারী অধিকার নিয়ে কি করবা, তোমার নারীরা কোথায়? ওদের নাকি বিরাট 30 না 40% নারী সদস্যের গল্প করে, তো আছেও, তারা মানুষের বাসায় বাসায় গিয়ে নানান রকম ক্যাম্পেইন করে, কিন্তু কোনোদিন সামনে এভাবে আসেননি। এই সেটা কি প্রুফ করার চেষ্টা প্রুফ করছেন? করার জন্য কয়েকজন নন মুসলিম প্রার্থী, একই কথা ঢাকা ইউনিভার্সিটিতে হয়নি? ঢাকা ইউনিভার্সিটিতে একজন চাকমা ট্রাইবের একজনকে নমিনেশন দেওয়া হয়েছে, একজন নারী, উনি এখন আবার হিজাব করছেন, কিন্তু ইলেকশনের সময় উনি হিজাব করেননি। শুধু হিজাব করেননি তা না, মানে ভিপি এবং জিএস ক্যান্ডিডেট তাকে মাঝখানে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন, তিনি তো একজন সম্পাদক শুধু ক্যান্ডিডেট, উনি কেন মাঝখানে বসেন? উনি মাঝখানে বসেন। সো তারা এটা পোর্ট্রে করার চেষ্টা করছে, আমরা লিবারেল হওয়ার চেষ্টা করছি।